ভ্যালেন্টাইন্স ডে। আজ প্রেম নিবেদনের দিন, ভালোবাসার দিন, অনেক অপেক্ষা শেষের দিন। আজ অনেক শেষের শুরুর দিন, আবার অনেক শুরুর শেষের দিন। ভালোবাসা মানুষকে দিয়ে কি না করায়। ভালোবেসে মানুষ নিজের সর্বোচ্চ সীমারেখা পেরিয়ে বিলীন হয় এক মায়ার সাম্রাজ্যে, যেখানে কোনো কৃত্রিমতা নেই, কোনো কুটিলতার জঞ্জাল নেই, শুধু রয়েছে নির্ভেজাল ভালোবাসা। আর এই সীমানা পেরোনোর জন্য যে মানুষ তোমায় উদ্বুদ্ধ করে, সেই মনের মানুষের অপেক্ষায় কত ভয়, কত চিন্তা, কত অভিমান লুকিয়ে থাকে। নমস্কার, আমি দেবাঞ্জন। আজ কাহিনী ক্লাসিক্সে আপনাদের শোনাবো প্রথমবার একটি প্রেমের কাহিনী। তাহলে ভালোবাসার মানুষকে সাথে নিয়ে বসে পড়ুন গল্প শুনতে। গল্পের শেষে থাকবে প্রশ্ন, মন দিয়ে শুনবেন কিন্তু। গল্প পাঠে থাকছি আমি দেবাঞ্জন। শুরু হচ্ছে আজকের গল্প, অদ্রিজা ভট্টাচার্যের কলমে তোমার অপেক্ষায়। কলকাতার আকাশ যেন সেদিন একটু বেশি অভিমানী ছিল। সারাদিন ধরে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছিল, আর বিকেলের দিকে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। শহরের ব্যস্ত রাস্তাগুলো বৃষ্টিতে ধুয়ে একদম অন্যরকম লাগছিল। একটু মেঘলা, একটু নরম, আর একটু বেশি রোমান্টিক। সাউথ সিটির এক কোণে ছোট্ট একটা ক্যাফে ডি সিম্ফনি। ভেতরে কাঠের টেবিল চেয়ার, নরম সোনালি আলো, আর দেওয়াল জুড়ে ঝোলানো পুরনো দিনের সিনেমার পোস্টার। সব মিলিয়ে একদম দারুণ রোম্যান্টিক পরিবেশের সৃষ্টি করেছে। বাইরে বৃষ্টি পড়ছিল, আর ক্যাফের ভেতরে যেন এক মিষ্টি উষ্ণতা। ঈশিতা জানলার ধারে বসেছিল। তার সামনে এক কাপ কফি, যা থেকে ধোঁয়া উঠছিল, আর সেই তাকিয়েছিল বাইরে, রাস্তায় বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যের দিকে। তার পরনে ছিল হালকা নীল রঙের একটা লং কুর্তি, আর চোখের কোণে এক চিলতে বিষণ্ণতা। ঠিক তখনই ক্যাফের দরজা খুলে ভেতরে ঢোকে নিলয়। গায়ে হালকা কালো রঙের শার্ট, চুলগুলো একটু ভেজা, চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। সে এদিক ওদিক তাকিয়ে দেখে ক্যাফের সব টেবিলই প্রায় ভর্তি। ওয়েটার এসে একটু বিব্রত মুখে বলে, স্যার, এখানেই একটা সিট খালি আছে। যদি মিসের কোনো আপত্তি না থাকে তাহলে আপনি ওখানে বসতে পারেন। ঈশিতা প্রথমে একটু অবাক হয়, কিন্তু তারপর কাঁধ ঝাঁকিয়ে বলল, আপত্তি নেই, বসতে পারেন। নিলয় হালকা হাসে। আপনাকে থ্যাঙ্কস বলতে হচ্ছে, কারণ বাইরে আরো ভিজলে হয়তো ঠান্ডা লেগে যেত। ঈশিতা হেসে বলে, তার মানে কি বৃষ্টি পছন্দ করেন না? নিলয় বলে, পছন্দ করি, তবে একা বৃষ্টিতে ভেজা কেমন যেন ফিল হয়। নিলয় আর ঈশিতা দুই অচেনা মানুষ, কিন্তু যেন একে অপরের চোখের ভাষা পড়তে পারছে। কফির ধোঁয়ার আড়ালে জানলার ওপারে ছিটকে পড়া বৃষ্টির ফোঁটার মতো তাদের কথাগুলো ধীরে ধীরে এক সুতোয় কাঁথা পড়ছে। ঈশিতা কফির কাপে আঙুল ঘুরিয়ে মৃদু কণ্ঠে বলল, জীবনটা মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়, তাই না? নিলয় এক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিল, হয়তো, তবে সবচেয়ে কঠিন সময়গুলোই তো আমাদের সবচেয়ে বেশি বদলে দেয়, তাই না? ঈশিতা তার দিকে তাকালো, চোখে এক রাশ ক্লান্তি। তবু কখনো কখনো মনে হয় পালিয়ে যেতে পারলে ভালো হতো। সব দায়িত্ব, সব টানাপোড়েন থেকে দূরে একদম কোথাও হারিয়ে যেতে পারলে। নিলয় বলল, কেন পালাতে চাইছো? সে নিলয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল, যেন নিজের দুঃখগুলোকে লুকিয়ে রাখতে চায়। তারপর ধীরে ধীরে বলল, জানেন তো, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। তখনও বুঝতে পারিনি
বাবা না থাকার মানে কি, কিন্তু যত বড় হয়েছি ততই বুঝেছি একজন বাবার না থাকাটা কেমন একটা শূন্যতা তৈরি করে জীবনে। সংসারের সব ভার মা আর আমার ওপর পড়েছে। মা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তার ওষুধের খরচ, ঘরের খরচ সব কিছু সামলাতে হয় আমাকে। সকালে ঘুম থেকে উঠে অফিস, সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে আসা, তারপরও মনে পড়ে মা হয়তো সারা দিন আমার অপেক্ষায় ছিলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। এক চুমুক কফি নিয়ে আবার বলল, সবাই ভাবে আমি খুব স্মার্ট, খুব শক্ত মেয়ে, হয়তো তাই। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমিও যদি কারো কাছে একটু নির্ভর করতে পারতাম, একটু মাথা রাখতে পারতাম কাঁধে, জীবন কি তাহলে একটু সহজ হতো? নিলয় চুপচাপ বসেছিল, কি বলবে বুঝতে পারছিল না। ঈশিতার চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সেই চোখ সরিয়ে জানলার বাইরে তাকিয়ে রইল, শহরের ব্যস্ত সড়কে, যেখানে কেউ কারো দুঃখ বোঝার সময় পায় না। নিলয় হালকা হেসে বলল, তুমি পালিয়ে যেতে চাও, আর আমি পালিয়ে এসে এখানে বসে আছি। মজার না? মানে? ঈশিতা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, জীবনের একরকম ছন্দ ছিল, যেখানে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কাজ, দায়িত্ব, চারপাশের মানুষের প্রত্যাশা, সবকিছুর ভারে না হাঁপিয়ে উঠেছিলাম। তাই একদিন সব ছেড়ে এখানে চলে এলাম, এই শহরে, নতুন করে শুরু করার আশায়। কিন্তু কখনো কখনো মনে হয় সত্যিকারের শান্তি কি আদেও কোথাও পাওয়া যায়? কিছুদিন আগেই নিলয় একটা বড় ধাক্কা খেয়েছে, কাজের জায়গায় প্রতারণার শিকার হয়েছে। অথচ সে নিজেই বুঝতে পারেনি কবে সে ফাঁদে পড়েছে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল, একটা ভালো আয়ের সুযোগ, যেখানে দ্রুত সাফল্য আসবে। কিন্তু ধীরে ধীরে যখন আসল সত্যিটা সামনে এলো, তখন বুঝল সে ভুল পথে হাঁটছে। সেখান থেকে বেরিয়ে আসাটা সহজ ছিল না। অনেক ঝুঁকি, অনেক মানসিক যুদ্ধ সব পেরিয়ে শেষমেশ সে নিজেকে মুক্ত করতে পেরেছে। কিন্তু সেই ঘটনার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে সে। রাতের পর রাত ঘুম আসে না, নিজের ওপর এক অদ্ভুত ঘৃণা কাজ করে। সে কি আসলেই এতটা বোকার মতো ছিল, এতটা অন্ধ ছিল? দায়িত্ব পালন করতে গিয়ে, নিজের ভবিষ্যৎ গড়তে গিয়ে সে কি নিজের সঠিক পথটাই হারিয়ে ফেলেছিল? একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। বৃষ্টির শব্দ যেন আরো গভীর হয়ে ওঠে। একে অপরের অস্তিত্বের ভার এক মুহূর্তের জন্য ফিকে হয় না। ঈশিতা ধীরে ধীরে বলে, তাহলে আমাদের গল্পটা আসলে একই রকম, শুধু পালানোর দিকটা আলাদা। নিলয় তাকালো ঈশিতার চোখে, যেন তার ভেতরের সমস্ত ছায়া পড়ে নিতে চাইছে। হয়তো আমরা পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আজ এখানে এসে কাউকে খুঁজে পেলাম যে বুঝতে পারে, অনুভব করতে পারে। ঈশিতা প্রথমবারের মতো একটু হাসল, সত্যিকারের হাসি। হয়তো একা পথ চলা দরকার ছিল, কিন্তু শেষমেশ কেউ পাশে থাকলে পথটা কম কঠিন লাগে। নিলয় চেয়ে রইল ঈশিতার দিকে, আর সেই মুহূর্তেই তাদের দুজনের মনের গোপন কোণে একটা অদ্ভুত আবেগ ছুঁয়ে গেল, একটা অনুভূতি যা হয়তো এখনো নাম পায়নি, কিন্তু তার অস্তিত্ব স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। ক্যাফের ভেতরেও এক অন্যরকম পরিবর্তন এসেছে। ঈশিতা আর নিলয়ের মধ্যে তৈরি হয়েছে এক অদৃশ্য বাঁধন। কফির কাপে শেষ চুমুক দিতে দিতে ঈশিতা বলল, তাহলে তুমি এই শহরে এসেছো নিজেকে নতুন করে খুঁজতে? নিলয় মাথা নাড়ল। হয়তো, কিন্তু আজ মনে হচ্ছে আমি হয়তো খুঁজছিলাম তোমাকে। একটা মুহূর্তের জন্য ঈশিতার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তারপর সে হাসল।
এত অল্প সময়ের পরিচয়ে এত বড় কথা। নিলয় মৃদু হেসে বলল, সময় নয়, অনুভূতিটাই তো আসল। ঈশিতা কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল, যেন এই ছেলেটার মাঝে সত্যি কিছু আছে যা ব্যাখ্যা করা যায় না। বাইরে বৃষ্টি থেমে গেছে, ঠান্ডা বাতাস বইছে। নিলয় ওর ওয়ালেট থেকে টাকা বের করে বিল মেটালো। তারপর ঈশিতার দিকে তাকিয়ে বলল, তুমি কি একা ফিরবে? হ্যাঁ, ভাবছি একটা ক্যাব ডেকে নেব। ঈশিতা উঠে দাঁড়ানোর সাথে সাথে নিলয়ের ভেতরে এক অদ্ভুত টান অনুভূত হলো। কিভাবে তার সঙ্গে যোগাযোগ রাখবে? কথা বলা, দেখা করার একটা সুযোগ তো চাই। কিছু একটা মনে মনে ভেবে নিলয় বলল, আচ্ছা, একটা সিরিয়াস প্রশ্ন করতে পারি? সিরিয়াস? সিরিয়াস আবার কতটা? মানে জীবন মরণ টাইপ নয়, তবে গুরুত্বপূর্ণ। তাহলে করো, শুনি। যদি আমি মাঝরাতে খুব দরকারি একটা কারণে তোমার সাথে যোগাযোগ করতে চাই, ধরো পৃথিবী বিপদের মুখে। পৃথিবী বিপদের মুখে? কিসের বিপদ? ধরো এলিয়েনরা হুট করে পৃথিবীতে নেমে পড়েছে, আর আমি জানি তুমি একমাত্র পারবে তাদের সাথে যোগাযোগ করতে। ও মাই গড, তুমি এত বড় দায়িত্ব আমাকেই দিয়ে দিলে? হ্যাঁ, আর আমি যদি তখন তোমার সাথে যোগাযোগ করতে না পারি, তখন পৃথিবীর কি হবে? তুমি এটা বলার জন্যই এত নাটক করলে? নাটকটা ভালো লাগলো তো? ঠিক আছে, আমি হার মানলাম। ঈশিতা নিলয়ের ফোন নিয়ে নাম্বারটা টাইপ করে। বাহ, পৃথিবীটা এখন নিরাপদ। কিন্তু ধরো মাঝরাতে এলিয়েন না এলেও যদি আমি ফোন করি, তাহলে তোমাকে ব্লক করে দেব কিন্তু। তাহলে সময় বুঝে কল করব। দুই অচেনা মানুষ একে অপরের নাম্বার নিল, আর জানতেও পারল না এই ছোট্ট লেনদেনটাই তাদের জীবনের কি সাংঘাতিক মোড় ঘুরিয়ে দিতে চলেছে। এরপর দিনগুলো যেন এক অন্যরকম রঙে রাঙিয়ে গেল। নিলয় আর ঈশিতা নিয়মিত কথা বলতে শুরু করলো, কখনো ফোনে, কখনো টেক্সটে, আর মাঝে মাঝে ক্যাফেতে দেখা করে। একে অপরের প্রতি ধীরে ধীরে আকর্ষিত হতে শুরু করলো। একজনের শখ, স্বপ্ন, স্বভাব অন্যজনের যেন ভালো লাগতে শুরু করলো। তারা বুঝতেই পারল না যে একে অপরের প্রতি তারা কখন গভীর টানে মগ্ন হয়ে গেছে। ধীরে ধীরে তাদের প্রেম যেন আরো গভীর থেকে গভীরতর হয়ে উঠল। এক সন্ধ্যায় গঙ্গার ধারে বসে ঈশিতা বলল, আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কারোর সঙ্গে এতটা কমফোর্টেবল হয়ে যাব। আমিও ভাবিনি যে এমন কাউকে খুঁজে পাবো যার সঙ্গে কথা বলে মনে হবে আমি বাড়িতে আছি। জানো তো, তোমাকে আমার খুব আপন বলে মনে হয়েছে। যতক্ষণ আমি তোমার কাছে থাকি, আমার মনে হয় আমি পৃথিবীতে সব থেকে সুখী মানুষ। এই অনুভূতিটাই তাদের বুঝিয়ে দিল এটা কেবল বন্ধুত্ব নয়, এটা ভালোবাসা। কয়েক মাস পর যখন তাদের সম্পর্ক আরো গভীর হলো, তখন তারা সিদ্ধান্ত নিল পরিবারের কাছে জানাবে। ঈশিতা প্রথমে নিজের মায়ের সঙ্গে কথা বলল। তার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। তাই মায়ের কাছে এই ব্যাপারে কথা বলতেই তার মা একটু সন্দেহজনকভাবে বলল, তুমি তো বললে মাত্র কিছুদিন আগে ওকে চিনলে, এত দ্রুত এই সিদ্ধান্ত? এটা নেওয়া কি ঠিক হবে? দেখো, তোমার বাবা মারা যাওয়ার পর আমি তোমাকে কিন্তু অনেক কষ্ট করে বড় করেছি মা। আমি চাই না তুমি এমন কারোর সঙ্গে নিজের জীবন জড়িয়ে ফেলো যাতে তোমাকে শেষে পস্তাতে হয়। মা, কিছু কিছু সম্পর্ক সময় দিয়ে নয়, অনুভূতি দিয়ে বোঝা যায়। নিলয়কে আমি জানি, ও সত্যি আমাকে বোঝে। আমার দৃঢ় বিশ্বাস ও কখনো আমাকে ঠকাবে না। আমরা একে অপরকে খুব ভালোবাসি মা, আর দেখবে
আমি ওর সাথে অনেক সুখেই থাকবো, তুমি চিন্তা করো না। এই বলে ঈশিতা নিজের মাকে জড়িয়ে ধরে। ওদিকে নিলয়ও নিজের পরিবারের সঙ্গে কথা বলল। তার বাবা মা প্রথমে কিছুটা চিন্তিত ছিলেন, কিন্তু নিলয়ের আত্মবিশ্বাস দেখে আশ্বস্ত হলেন। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সব ওলট পালট হয়ে গেল। ঈশিতা তার বান্ধবী তৃষার ফোন পেল। ঈশিতার জীবনে তৃষা নামে এই মেয়েটি ছিল একমাত্র, যাকে সে তার নিজের জীবনের সব কথা শেয়ার করত। কিন্তু তৃষার মুখ থেকে সেদিন এমন কিছু শুনল ঈশিতা, যা তার কল্পনার বাইরে। তৃষা ফোনের ওপাশ থেকে বলল, তুই জানিস নিলয় এখন কোথায়? ঈশিতা অবাক হয়ে বলল, কেন? ও তো অফিসে। তৃষা বলল, না রে, আমি একটু আগেই পার্ক স্ট্রিটের ব্লু অর্কিড রেস্টুরেন্টে গেছিলাম, আর দেখলাম সেখানে ও এক মেয়ের সঙ্গে বসে আছে। ঈশিতার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আর ইউ শিওর? অফকোর্স, আমি পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলাম। ও খুব স্বাভাবিকভাবে কথা বলছিল আর হাসছিল। আমি ভাবলাম তোকে জানানো দরকার। তুই যদি বিশ্বাস না করিস, তার জন্য আমি একটা ছবিও তুলে রেখেছি, তোকে হোয়াটসঅ্যাপ করছি, তুই একবার দেখ। ঈশিতার মনে এক ঝটকা সন্দেহের স্রোত বইতে লাগলো। তার বুক ধড়ফড় করতে লাগলো। ঈশিতা নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, নিলয় কি কি করছে? কার সঙ্গে? সে তো কখনো বলেনি। ঈশিতা ভয়ে ভয়ে তার ফোনটা খুলল। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখল, মোবাইলের স্ক্রিনে থাকা সেই ছবিটা যেন ঈশিতার সমস্ত পৃথিবী উলটপালট করে দিল। সত্যি রেস্টুরেন্টের এক কোণে হালকা নরম আলোয় নিলয় বসে আছে। তার মুখে একটা হাসি, আর সামনে বসা মেয়েটার চোখেও একই রকম উজ্জ্বলতা। নিলয়ের দৃষ্টি যেন গভীর মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখছে, ঠিক যেভাবে সে ঈশিতার দিকে তাকিয়ে থাকত। চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গেল ঈশিতার। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, নিলয় কি সত্যি সৎ ছিল, নাকি তার অনুভূতির সঙ্গে খেলছিল? এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? তার ভেতরের কণ্ঠস্বর ফিসফিস করল। নিলয় কি তবে প্রতারণা করছিল? এতদিন যে মানুষটার চোখের দিকে তাকিয়ে সে ভালোবাসা খুঁজে পেয়েছিল, যার প্রতিটা শব্দ তার কাছে সত্য মনে হতো, সেই নিলয় কি তবে অভিনয় করছিল? তার মনে পড়ল গত কয়েক মাসের প্রতিটি মুহূর্ত। প্রথম দেখা সেই বৃষ্টি ভেজা সন্ধ্যা, একে অপরের অনুভূতি ভাগ করে নেওয়া, গঙ্গার ধারে বসে স্বপ্নের কথা বলা, আর পরিবারের কাছে সম্পর্কের কথা প্রকাশ করা। এত কিছু সত্যি ছিল নাকি সবটাই ছিল একটা সাজানো গল্প? ঈশিতার চোখের কোণে জল টলমল করছিল। বিশ্বাসভঙ্গের এই যন্ত্রণা অসহ্য। সে কাঁদতে চাইছিল না, কিন্তু ভেতরটা এমনভাবে মোচড় দিয়ে উঠল যে চোখের জল আর আটকে রাখা গেল না। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনের উপর, ঠিক সেই ছবিটার উপর যেখানে নিলয় অন্য এক মেয়ের দিকে তাকিয়ে আছে। তাহলে কি আমি ভুল ছিলাম? আমি এতটা অনুভব করেছিলাম, এতটা বিশ্বাস করেছিলাম, সেটা কি শুধু আমারই ভুল বোঝা? এক মুহূর্তের জন্য সে ভাবল ফোন করবে নিলয়কে, জিজ্ঞেস করবে কে এই মেয়ে, কেন সে ওর সঙ্গে এত ঘনিষ্ঠভাবে বসে আছে। কিন্তু তার হাত আর ফোন অব্দি পৌঁছালো না। তার হাত কাঁপছিল, কিন্তু পরক্ষণে সে আবার ভাবল যে তাকে জানতেই হবে নিলয় কেন তার সাথে এভাবে প্রতারণা করল। দুর্বল হলে তাকে চলবে না। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তাও সে নিলয়কে ফোন করতে থাকল। একবার, দুবার, 5 বার, 10 বার, প্রতিবারই একই উত্তর। রিং হচ্ছে, কিন্তু কেউ তুলছে না। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ কান্নায় জল জল করছিল।
কণ্ঠ শুকিয়ে গেছে, বুকের ভেতরটা ধকধক করছে। মনে হচ্ছে যেন সে কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছে, কিন্তু জেগে উঠতে পারছে না। শেষবারের মতো সে আবার কল করল। এবার নিলয় ফোনটা একবার বাজতে না বাজতেই কেটে দিল। ঈশিতা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো স্ক্রিনের দিকে, যেখানে লেখা উঠল কল এন্ডেড। তারপর ফোনটা সুইচ অফ হয়ে গেল। নিলয় ফোন বন্ধ করে দিল। ঈশিতার দম বন্ধ হয়ে আসছিল, যেন কেউ হৃদয়ের ওপর পাথর চাপিয়ে দিয়েছে। মোবাইলটা শক্ত করে মুঠোয় চেপে ধরে সে কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকল। তার চারপাশে সবকিছু ঘোলাটে লাগছিল। বাইরে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, যেন প্রকৃতি নিজেই তার কান্নার সঙ্গী হয়েছে। সে চুপচাপ জানলার দিকে তাকিয়ে রইল আর মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিল। ঈশিতা ফোনটা শক্ত করে ধরে রেখেছিল। চোখের সামনে নিলয়ের নাম্বারটা জ্বলজ্বল করছিল, কিন্তু সে আর এক মুহূর্ত দেরি করল না। নিঃশব্দে ব্লক কন্ট্যাক্ট অপশনটা চাপল। এক মুহূর্তে নিলয় তার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফোনটা পাশে রেখে সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু চোখের পাতা একটু এক হতে চাইছিল না। বুকের গভীরে যে শূন্যতা, তা সে আর কাউকে বোঝাতে পারবে না। কতটা ভালোবেসেছিল সে নিলয়কে। এভাবেই কেটে গেল কয়েকদিন, তারপর কয়েক সপ্তাহ, কয়েক মাস। প্রথম ঈশিতার কাছে প্রতিটি রাত অসহ্য লাগত। সে ফোন হাতে নিয়ে ভাবত বারবার নিলয়কে ফোন করার জন্য, কিন্তু সে নিজেকে আটকে রেখেছিল অনেক কষ্টে। সে জানত যদি নিলয় সত্যিই তার ভালোবাসার যোগ্য হতো, তাহলে সে নিজে থেকেই ঈশিতার কাছে আসত, ব্যাখ্যা দিত, বোঝানোর চেষ্টা করত। কিন্তু নিলয় তো একবারও চেষ্টাই করেনি। ঈশিতা ধীরে ধীরে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সে কাজে ডুবে গেল, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শুরু করলো, এমনকি মাঝে মাঝে হাসতেও লাগলো। কিন্তু এই হাসির আড়ালে যে একটা গভীর ক্ষত ছিল, তা কেউ বুঝতে পারেনি। ওদিকে নিলয়ের জন্য এই সময়টা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রথম দিনগুলোতে সে বুঝতেই পারেনি ঈশিতা কেন হঠাৎ তার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল। সে ভেবেছিল হয়তো ঈশিতা রাগ করেছে, হয়তো একটু সময় লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন দেখল ঈশিতা কোনোভাবেই তার ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না, তখন সে নিজে ফোন করার সিদ্ধান্ত নিল। প্রথমবার, দ্বিতীয়বার, তারপর আরো অনেকবার। প্রতিবারই সে শুনতে পেত, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। তখন সে ধীরে ধীরে বুঝতে পারল ঈশিতা ইচ্ছে করেই তাকে ব্লক করে রেখেছে। সেই মুহূর্তে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ঈশিতা কেন আমার সঙ্গে এরকম করছে? আমি তো কিছুই ভুল করিনি, তাহলে কেন এমন আচরণ? নিলয় কতবার যে ক্যাফেতে গিয়েছে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল তার ইয়ত্তা নেই। সেখানে বসে থেকেছে, ভেবেছে হয়তো ঈশিতা একদিন হঠাৎ চলে আসবে, কিন্তু সে আসেনি। নিলয় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছিল ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা চাপা অভিমান, একটা দুঃখ সব সময় ঘুরপাক খেত। সেদিনও একইভাবে বৃষ্টি পড়ছিল। নিলয় সেই ক্যাফেতে গেল যেখানে ঈশিতার সাথে প্রথম তার দেখা হয়েছে। আজও তার মনে হচ্ছিল হয়তো ঈশিতা এখানে আসবে, কিন্তু অনেকক্ষণ ঈশিতার আশায় বসে থাকার পর নিলয় তার সামনে থাকা ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে কষ্ট পাচ্ছিল। হঠাৎ এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বর তার চিন্তার স্রোত ছিন্ন করে দিল। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? নিলয় ধীর গতিতে মুখ তুলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে ঈশিতা। শরীরে হালকা একটা শীতের চাদর জড়ানো, চুলগুলো সামান্য এলোমেলো, চোখ দুটো ক্লান্ত, কিন্তু গভীরে লুকোনো এক অদ্ভুত অনুভূতি। নিলয়ের হাতের কফির কাপটা কাঁপতে লাগলো। মুহূর্তের জন্য কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না সে। ঈশিতাও নিশ্চুপ,
যেন দুজনেই সময়ের কাছে থমকে গেছে। ঈশিতা এগিয়ে এলো ধীর পায়ে। তার সমস্ত স্মৃতি, কষ্ট, ভালোবাসা একসঙ্গে গুলিয়ে যাচ্ছিল। এই মানুষটাই তো ছিল না যার জন্য ঈশিতা রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছে, যার নাম্বার ব্লক করার পরেও প্রতিদিন অবচেতন মনে ফোন হাতে নিয়েছিল নামটা স্ক্রিনে ভেসে ওঠার অপেক্ষায়। না কোনো খোঁজ, না কোনো খবর। তখনই হঠাৎ নিলয় মুখ খুলল। ঈশিতা, তুমি এখানে? আমি তোমাকে কত না খুঁজেছি, পাগলের মতো তোমার নাম্বারে কতবার না ফোন করেছি, কিন্তু আমার একবারও ফোনের উত্তর দাওনি। এই ক্যাফেতে আমি প্রায় দিনই আসি শুধুমাত্র তোমার দেখা পাওয়ার জন্য। নিলয়ের বুকের মধ্যে এক ঝড় বয়ে গেল। এতদিন পর ঈশিতাকে এত কাছে পেয়ে তার মনে সব অভিমান, কষ্ট একসঙ্গে যেন বিস্ফোরিত হতে চাইছিল। ঈশিতা চুপচাপ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। সে যেন নিলয়ের কোনো কথাই শুনতে পেল না। এতদিন পর নিলয়কে দেখে ঈশিতার চোখ ছলছল করে উঠল। ঈশিতার অভিমান জমেছিল পাহাড়ের মতো। কিন্তু একটা সত্যি ছিল, ঈশিতা নিলয়কে ভুলে যাওয়ার চেষ্টা করলেও সে পারছিল না। তাই নিলয়ের সাথে দেখা হওয়ার পর আজ সেই অভিমানের পাহাড়টা যেন একটু একটু করে গলে যেতে চাইছিল। কিছুক্ষণ চুপ থাকার পর ঈশিতা আস্তে আস্তে বলল, তুমি নিশ্চয়ই ভাবছ এতদিন পর কেন হঠাৎ আমি এখানে এলাম। নিলয় সরাসরি ঈশিতার চোখের দিকে তাকালো। হ্যাঁ, আমি ভাবছি তুমি এতদিন ধরে কোথায় ছিলে, কেন আমার ফোন ধরছো না? আমি আজ তোমাকে এখানে দেখে সত্যি খুব খুশি। আমার মনে হয় আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেটা আমাদের এখনই মিটিয়ে নেওয়া দরকার। ঈশিতা চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, বলো, আমি শুনতে চাই। নিলয় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আকস্মিকভাবে ঠিক সেই মুহূর্তেই সেখানে একজন মহিলা এসে উপস্থিত হলো। চুল খোলা, পরনে ফর্মাল শার্ট আর কোট। তিনি মৃদু হেসে নিলয়কে উদ্দেশ্য করে বললেন, আরে নিলয়, তুমি এখানে? তোমার সাথে দেখা হবে আমি তো ভাবিনি। আমি কিছু কাজের জন্য এদিকেই যাচ্ছিলাম। যাক, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। নিলয়ের চোখে বিস্ময়। ঈশিতা এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হলো। এই নারীকে দেখে কেন যেন পরিচিত লাগছিল। হঠাৎ মনে পড়ল, এই তো সেই নারী, তৃষার পাঠানো সেই ছবির নারী, যাকে দেখে ঈশিতা ভেবেছিল নিলয় অন্য কারো সঙ্গে। নিলয় তখনও কিছু বলার আগেই সেই নারী নিজেই হেসে বললেন, ও, তুমি নিশ্চয়ই ঈশিতা, তাই না? যার কথা নিলয় আমাকে বারবার বলেছিল। ঈশিতা এবার একেবারে হতভম্ব হয়ে বলল, আপনি আমাকে চেনেন? মহিলা হাসলেন। অবশ্যই, নিলয় অফিসে তোমার কথা এতবার বলেছে যে আমার না চেনার কোনো প্রশ্নই নেই। ঈশিতা বিস্ময়ে তাকিয়ে রইল। তিনি নিলয়ের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা শোনো না, অফিসের যে প্রজেক্টটা তোমাকে দিয়েছিলাম সেটা একটু তাড়াতাড়ি তৈরি করে দিও না। আর হ্যাঁ, আমি যদি খুব ভুল না করি তাহলে তোমার প্রমোশনটা দরকার ছিল তোমার এই স্পেশাল পার্সনের জন্যই, তাই না? নিলয় একটু লজ্জায় মাথা নিচু করল। ঈশিতা অবাক হয়ে বলল, প্রমোশন? মহিলা হাসলেন। হ্যাঁ, তোমার নিলয় তো ভীষণ পরিশ্রম করছে। দুটো নতুন প্রজেক্ট ও নিজে দায়িত্ব নিয়ে এক্সিকিউট করেছে, আর বারবার বলছিল এই প্রমোশনটা নাকি ওর জন্যে খুব জরুরি, কারণ ও চায় ওর ভবিষ্যৎটা সিকিওর করতে, বিশেষ কারো জন্য। আমি তখনই বুঝেছিলাম ও তোমার কথাই বলছিল। সেদিন রেস্টুরেন্টে আমরা অফিসের কাজ নিয়ে একটা মিটিংও করতে গিয়েছিলাম, আর প্রমোশন নিয়েও আলোচনা করছিলাম। আশা করছি নিলয়ের প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর মুচকি হেসে বললেন, ঠিক আছে, তোমরা ভালো থেকো। আমি এখন চলি, আমার কিছু এমার্জেন্সি কাজ আছে। বিয়েতে কিন্তু আমাকে অবশ্যই ইনভাইট করতে হবে। এই কথা বলেই তিনি ক্যাফে থেকে বেরিয়ে গেলেন। নিলয় আর ঈশিতা তখনও নীরব। কিছুক্ষণ পর ঈশিতা নিচু স্বরে বলল, ভুলটা হয়তো আমারই ছিল। আই এম এক্সট্রিমলি সরি নিলয়। ঈশিতার চোখ ছলছল করে উঠল। ঈশিতা ধীরে ধীরে নিলয়ের হাতটা নিজের দুহাতের মাঝে নিয়ে
শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠ ভারী হয়ে উঠল, চোখের কোণে আবার জল চিকচিক করতে লাগলো। নিলয়, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। তোমার উপর যে এতটা সন্দেহ করেছিলাম সেটা ভেবে নিজেকে এখন ঘৃণা হচ্ছে। তৃষার পাঠানো সেই ছবিটা দেখেই ভেবে নিয়েছিলাম তুমি আমায় ঠকাচ্ছ, অথচ একবারও তোমার মুখ থেকে সত্যিটা শোনার চেষ্টা করিনি। তোমার ফোন না তুলে তোমায় কষ্ট দিয়েছি। আমি আমি সত্যি খুব খুব বড় ভুল করেছি। নিলয় ঈশিতার চোখের দিকে তাকিয়ে রইল গভীর প্রশান্ত দৃষ্টিতে। তারপর হালকা হাসল। শোনো ইস্যু, ভুল বোঝাবুঝি জীবনের একটা অংশ। এটা না হলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের সম্পর্কটা কতটা শক্তিশালী। সম্পর্ক তখনই গভীর হয় যখন সেটা পরীক্ষা দেওয়া শুরু করে। আমরা দুজনেই একে অপরকে ভুল বুঝেছি, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাই আমাদের ফিরিয়ে এনেছে একে অপরের কাছে। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই নয় কি? ঈশিতা চোখের জল মুছতে মুছতে বলল, তাহলে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? নিলয় মুচকি হেসে বলল, আমি তো তোমাকে কোনো দিনই দোষ দিইনি, তাহলে ক্ষমা করব কি করে? ঈশিতার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটল। নিলয় তার হাতটা ধরে ঈশিতার দিকে ঝুঁকে পড়ল, তবে একটা কথা ঠিকই বুঝেছি ইস্যু, কি? তোমার জীবন থেকে আমি হারিয়ে গেলে তুমি কিন্তু একেবারে ডিটেকটিভের মতো হয়ে যাও। ফোন ব্লক করো, একা একা কাঁদো, আবার আমার বিরুদ্ধে তদন্তও চালাও। ঈশিতা হেসে ফেলল। আচ্ছা, তাই নাকি? নিলয় কাঁধ ঝাঁকালো। হ্যাঁ, আর আমার পরামর্শ হলো, ভবিষ্যতে যদি এমন কিছু হয় তো আগে একবার সরাসরি আমায় প্রশ্ন করে নি। একসঙ্গে বসে কফি খেতে খেতেই মিটমাট হয়ে যাবে, এত ঝামেলা পোহাতেই হবে না। ঈশিতা আবার হেসে উঠল, সেই চিরপরিচিত হাসি যা নিলয় সবচেয়ে বেশি ভালোবাসে। ক্যাফের জানলার বাইরে তখন সূর্যের আলো ম্লান হয়ে আসছে। আকাশ জুড়ে গোধূলির আভা ছড়িয়ে পড়েছে। যেমন করে ঈশিতা নিলয়ের সম্পর্কের ভুল বোঝাবুঝির আধার কেটে গিয়ে ভালোবাসার উজ্জ্বলতা ফিরে এসেছে। নিলয় ঈশিতার হাতটা শক্ত করে ধরে বলল, এবার থেকে যা কিছুই হোক আমরা সব কথা একে অপরের সঙ্গে ভাগ করে নেব। বিশ্বাস আর ভালোবাসা নিয়েই এগিয়ে যাব। ঈশিতা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর কোনো ভুল বোঝাবুঝি আমাদের আলাদা করতে পারবে না। তারা একসঙ্গে ক্যাফে থেকে বেরিয়ে এলো, যেন নতুন এক পথে পা রাখল, একটা ভবিষ্যতের পথে, যেখানে কেবল ভালোবাসার ছায়া থাকবে, ভুল বোঝাবুঝির নয়। ভালোবাসা কেবল অনুভূতির নাম নয়, এটি বিশ্বাস, বোঝাপড়া আর ধৈর্যের এক অনন্য মিশ্রণ। ভুল বোঝাবুঝি আসবেই, কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা থাকে তবে সম্পর্ক আগের চেয়েও দৃঢ় হয়ে ফিরে আসে। শুনছিলেন অদ্রিজা ভট্টাচার্যের কলমে তোমার অপেক্ষায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছে পম্পা দেবনাথ ও সৌরভ রায়। অন্যান্য চরিত্রে দেবযানী, আইভি, বর্ণালী এবং ফিদা। শব্দ সংযোজন ও আবহ 62 FPS স্টুডিও, প্রচ্ছদ পিয়ালি, ফ্যান্টম প্যালেট। পর্ব পরিচালনা টিম কাহিনী ক্লাসিক্স। আমাদের আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম: সুষমা মাইতি, জয়শ্রী ভট্টাচার্য, নাসরিন হাসান, দীপেন সুতার ও জাকিয়া সুলতানা। আজকের গল্পের প্রশ্ন:
নিলয় প্রথম দিন ক্যাফেতে কোন কালারের শার্ট পরে এসেছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পের শেষে ঘোষণা করব। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চুটিয়ে প্রেম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কাহিনী ক্লাসিক্স। কাহিনী শোনার ক্লাসিক ঠিকানা।